পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ করব কিছু, এবং ম্যাথ করার পাশাপাশি জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দেখবে এবং ওগুলা দিয়ে হচ্ছে কয়েকটা হচ্ছে ম্যাথ করব। তো আমরা আগের দিন যে টপিক পড়ছিলাম যে ওহমের সূত্র, ঠিক আছে না? এই যে ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ, এগুলো আমরা পড়ছিলাম। তো এগুলা থেকে হচ্ছে আরও কিছু ম্যাথ করব। আমরা আগেও ম্যাথ করছিলাম এবং এখন কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথ করব যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসার সম্ভাবনা বেশি। দেখো, একটি তারের মধ্য দিয়ে কিউ ইকুয়াল টু টি কিউব প্লাস 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 9 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে এটা একটা তার মনে করো, এই তারের মধ্য দিয়ে হচ্ছে চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে টি কিউব প্লাস 2t স্কোয়ার 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস কত দেখো 9, এত কুলম কি হচ্ছে চার্জ প্রবাহিত হচ্ছে এই তারের মধ্য দিয়ে। এখন 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এটা বলছে। তাহলে তোমাকে কি বের করতে বলছে? দেখো, গড় তড়িৎ প্রবাহ তোমাকে নির্ণয় করতে বলছে ক নম্বরে। তো আমরা তড়িৎ প্রবাহ দুই ধরনের দেখছিলাম। একটা কি ছিল দেখো, গড় তড়িৎ প্রবাহ ছিল, এবং একটা কি ছিল দেখো, আর একটা ছিল আমাদের হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে এখানে কি বলছে? এখানে হচ্ছে গড় তড়িৎ প্রবাহ বলছে। যখন আমরা গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করব তখন সরাসরি আমরা টি এর ভ্যালুগুলা কোথায় বসাবো? এই সমীকরণে বসাই দেবো, ঠিক আছে না? তো এখানে কি ইকুয়াল টু দেওয়া আছে? দেখো, টি এর হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে t1 ইকুয়াল টু দেওয়া আছে কত সেকেন্ড? 3 সেকেন্ড, এবং আরও একটা দেওয়া আছে দেখো t2 ইকুয়াল টু কত সেকেন্ড? দেখো t2 ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এখান থেকেই আমরা তড়িৎ প্রবাহটা নির্ণয় করব, গড় তড়িৎ প্রবাহ। তো আমরা কি জানি? গড় তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু, তো V ইকুয়াল টু IR, ঠিক আছে? তো এই যে এই জায়গা থেকে দেখো যে ওটা জানি, এবং I ইকুয়াল টু আমরা কত জানি? কিউ ভাগ টি জানি না। তো এই জায়গায় আমরা কত লিখতে পারবো? দেখো তো, ডেল কিউ ভাগ হচ্ছে ডেল টি, এটা লিখতে পারবো না? তাহলে এটা কি ছিল? আমাদের গড় তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্র ছিল। তাহলে এই যে এই গড় তড়িৎ প্রবাহ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথমত কি লাগবে? ডেল কিউ লাগবে এবং ডেল টি লাগবে। তাহলে এখান থেকে t1 ইকুয়াল টু কত সেকেন্ড? দেখো 3 সেকেন্ড হলে, তো t1 ইকুয়াল টু 3 সেকেন্ড হলে চার্জের পরিমাণ t1 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে এটা আমাদের আগে দেখা দরকার। তাহলে তুমি এখানে কি করবা বলতো? টি এর জায়গায় তুমি কত বসাবা? 3 বসাই দিবা। তাহলে এখানে দেখো যে টি কিউব আছে, তাহলে টি কিউব মানে হচ্ছে তুমি কত বসাবা? দেখো 3 কিউব প্লাস হচ্ছে কত? দেখো 2t স্কোয়ার, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস, সরি মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস কত হবে এই জায়গা থেকে? দেখো, তাহলে এখান থেকে যদি দেখি আমরা, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো মাইনাস হচ্ছে 3t, তাহলে 3 ইন্টু কত? দেখো 3, আর এখান দেখো যে প্লাস কত আছে? প্লাস হচ্ছে 9 আছে। তাহলে আমরা এত কি পেয়ে যাব? কুলম পেয়ে যাব Q1 এর ভ্যালুটা। তাহলে Q1 এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি? দেখো 3 কিউব মানে কত? 27, প্লাস হচ্ছে 2 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, তাহলে এখানে কত? দেখো তো 18 না? তাহলে 27 প্লাস হচ্ছে 18, আর এখানে দেখো 3 3 9 প্লাস হচ্ছে কত? দেখো 9, তাহলে 9 9 যদি কাটাকাটি যায় তাহলে 27 এবং 18তে কত বলতো? 27 এবং 18তে কত পাচ্ছ তুমি? 45, 45 হচ্ছে কি পাইলা? 45 হচ্ছে কুলম পাইলা। t1 সেকেন্ডে কি হয়েছে? t1 সেকেন্ডে এই যে এর মধ্য দিয়ে 45 কুলম চার্জ প্রবাহিত হয়ে গেছে। তাহলে এটা শুরুর পয়েন্ট, এটা হচ্ছে শুরুর পয়েন্ট। তাহলে কত সেকেন্ডে গিয়া শেষ হয়েছে? দেখো t2 সেকেন্ডে। তাহলে t2 ইকুয়াল টু কত সেকেন্ড বলা আছে? 5 সেকেন্ড। তাহলে t2 ইকুয়াল টু 5 সেকেন্ড হলে এই জায়গা থেকে আমরা q2 ইকুয়াল টু কত পাবো? দেখো যে 5 কিউব প্লাস হচ্ছে 2 ইন্টু কত? দেখো 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 3 ইন্টু কত? দেখো 5, আর প্লাস কত? দেখো 9, তাহলে 5 কিউব সমান হচ্ছে কতটুক? দেখো 125, প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার মানে 25 ইন্টু হচ্ছে 2 সমান কতটুক? দেখো 50, মাইনাস 3 5 কত? দেখো 15, প্লাস কতটুক? দেখো 9। তাহলে এখান থেকে দেখো 125 আর 50 কত? 100 হচ্ছে 75, 175 থেকে তুমি 15 যদি বাদ দাও তাহলে কত পাবো? দেখো 160, 160 আর 9 কত? দেখো 100 হচ্ছে
169। তাহলে তুমি কত কুলম্ব পেয়ে গেলে দেখো 169 কুলম্ব হচ্ছে পেয়ে গেলে। তো এখান থেকে আমরা কি জানি সূত্র আই অ্যাভারেজ নির্ণয় করার, দেখো যে আমরা জানি কত আই অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে ডেল কিউ ভাগ কতটুক, দেখো ভাগ হচ্ছে ডেল টি। তুমি বলো ডেল কিউ ইকুয়াল টু কত, কিউ টু মাইনাস হচ্ছে কিউ ওয়ান না, আর ডেল টি ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো টি টু মাইনাস হচ্ছে টি ওয়ান। তাহলে কিউ টু এর ভ্যালু কত, দেখো 169, আর কিউ ওয়ান এর ভ্যালুটা কত পাইছিলাম, দেখো এই জায়গা থেকে এই যে 45 পাইছিলাম। তাহলে এখানে তুমি কত বসাও, 45 বসাও। আর এই যে দেখো টি টু এর ভ্যালুটা কত সেকেন্ড, 5 সেকেন্ড, আর টি ওয়ান এর ভ্যালুটা কত সেকেন্ড, দেখো 3 সেকেন্ড। তাহলে 169 থেকে যদি 45 বাদ দাও তাহলে কত পাও, দেখো তো 24 পাবো। তাহলে এখান থেকে দেখো যে আমরা কত পাইলাম, 124, আর এটা কত দেখো তো, এটা হচ্ছে 2। তাহলে এই যে 124কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা কত পাই, দেখো যে 64 পাই না। তাহলে এই যে 64 অ্যাম্পিয়ার পাইলাম। তাহলে এখান থেকে আমাদের ক নম্বর শেষ। ক নম্বরে কি বলা হচ্ছিল যে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, অ্যাভারেজ গড় তড়িৎ প্রবাহটা কত, সেটা হচ্ছে আমরা কত পেয়ে গেলাম, দেখো সেটা আমরা পেয়ে গেলাম 64 হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ক নম্বর শেষ। খ নম্বরে বলা হচ্ছে 4 সেকেন্ড এ তড়িৎ প্রবাহ কত। এরকম যখন তোমাকে বলে দিবে যে এত সেকেন্ড এ তড়িৎ প্রবাহ কত, এত তড়িৎ প্রবাহ কত, তখন তুমি কি করবা, তখন তোমাকে প্রশ্ন দেখে বুঝাতে হবে যে এটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ, বুঝতে পারো নাই? তাহলে তখন তুমি কি করবা, দেখো তখন তুমি হচ্ছে বুঝাই নিবা যে এটা হচ্ছে কিসের, দেখো এটা হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। তাহলে আমরা যদি খ নম্বর বের করি তাহলে আমরা ঠিক 4 সেকেন্ডের মুহূর্তটাতে তড়িৎ প্রবাহ নির্ণয় করব না। তাহলে 4 সেকেন্ডের মুহূর্তটাতে তুমি যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে যাও তাহলে আই ইকুয়াল টু তুমি কত জানো বলো। এখান থেকে দেখো যে আমরা জানি, তাহলে আমরা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহর সূত্র কি জানি, দেখো আমরা জানি তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হচ্ছে ডি কিউ ভাগ হচ্ছে কত, দেখো তো ভাগ হচ্ছে ডিটি না। এখান থেকে দেখো ডি কিউ ডিটি, আর এখানে কত থাকবে কিউ। কিউ এর সমীকরণটা কি ছিল, এই জায়গা থেকে দেখো যে টি কিউব প্লাস 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 9। তাহলে টি কিউব প্লাস হচ্ছে কত, দেখো প্লাস ছিল এখানে 2t স্কোয়ার, 2t কত স্কোয়ার, তাহলে 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস কত, দেখো প্লাস হচ্ছে 9। তাহলে আমরা কি করব, অন্তরীকরণ করব। টি এর সাপেক্ষে টি কিউবকে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা, দেখো তো 3t স্কোয়ার পাবা না, আর 2 আছে এখানে, আর এই যে টি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করো তাহলে দাঁড়াও, তাহলে এখানে কত পাবা, এটা হচ্ছে 2t মাইনাস 3 ইন্টু টিকে অন্তরীকরণ করলে কত 1, আর 9কে অন্তরীকরণ, 9 হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে কত থাকে, দেখো 3t স্কোয়ার প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 4t, আর মাইনাস হচ্ছে কত, দেখো মাইনাস হচ্ছে 3 থাকে। তাহলে এটা তুমি কি পাইলা, আই ইকুয়াল টু তুমি হচ্ছে তড়িৎ প্রবাহের ইটা পাইলা যে কতটুক হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে এত কি, দেখো এত হচ্ছে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কত সেকেন্ডে বলছে, দেখো তো তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে এই যে দেখো 4 সেকেন্ডের কথা, ঠিক আছে। তাহলে টি ইকুয়াল টু কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড হলে, তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড হলে আমরা এই জায়গা থেকে আই ইকুয়াল টু কত পাবো, দেখো 3 ইন্টু কত 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 ইন্টু কত, দেখো 4 ইন্টু হচ্ছে 4 মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে দেখো 3 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 3 আর 4 4 16, তাহলে 3 16 কত, দেখো 48। তাহলে এখান থেকে তুমি হচ্ছে 48 পেয়ে গেলা, আর এই যে 4 4 কত, দেখো 16 মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে কত হয়, দেখো 48 আর 16তে হচ্ছে কত 64। তাহলে 64 থেকে তোমার হচ্ছে 3 বাদ, তাহলে এটা কত হয়, দেখো তো এটা হয় 61 কি, 61 হচ্ছে অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, দেখো 61 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। কমপ্লিট এটুক। তাহলে এখান থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম কতটুকু, আমরা পেয়ে গেলাম 60 কত, দেখো 60 হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে গড় তড়িৎ প্রবাহ এবং হচ্ছে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গড় তড়িৎ প্রবাহ যখন আমরা হিসেব করলাম তখন 64 অ্যাম্পিয়ার পাইলাম, ওটা হচ্ছে 2 সেকেন্ডের ব্যবধানের কথা ছিল ওখানে আলাদা। আর এখানে দেখো যে যখন আমরা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ পাইলাম তখন কত পাইলাম, 61 অ্যাম্পিয়ার হচ্ছে পাইলাম। তাহলে আমরা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ কিভাবে বুঝবো, এই যে এভাবে যে তোমাকে
কখন বের করতে বলছে, এরকম থেকে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড এরকম বলতেছে, দিয়ে তোমাকে বলতেছে যে গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এরকম কিছু? নাকি তোমাকে বলতেছে যে 4 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, এরকম বলতেছে? তাহলে কোশ্চিন দেখে তোমাকে বুঝতে হবে যে তোমাকে আসলে কোনটা বের করতে বলতেছে। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ I ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস হচ্ছে 3t অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা একটা তার দেওয়া আছে যেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দেওয়া আছে। I ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, 5t স্কোয়ার প্লাস হচ্ছে কতটুক দেখো, প্লাস হচ্ছে 3t, এই যে এইটা দেওয়া আছে। এত কি, এত হচ্ছে অ্যাম্পিয়ার দেওয়া আছে। 3 সেকেন্ড হতে 5 সেকেন্ড এর মধ্যে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, তাহলে তুমি দেখো T1 হচ্ছে কত সেকেন্ড দেখো, 3 সেকেন্ড, আর T2 হচ্ছে কত সেকেন্ড দেখো, T2 হচ্ছে 5 সেকেন্ড। তো এই যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রবাহিত তড়িৎ, এই যে চার্জের পরিমাণটা কত এটা নির্ণয় করতে বলছে। মানে তোমাকে কিসের ভ্যালু নির্ণয় করতে বলছে দেখো তো, মানে তোমাকে এই জায়গায় হচ্ছে কিউ এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এখন তুমি বলো, আমরা কিন্তু সূত্র দেখছিলাম আগের দিন যে আমাদের যখন তড়িৎ প্রবাহ বের করতে বলবে I ইকুয়াল টু, তখন আমরা কি করব দেখো, ডিকিউ ভাগ ডিটি, এই সূত্র আমরা ইউজ করছিলাম। এখন যদি আমাদের দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহই দেওয়া আছে ফাংশন, আর যদি চার্জের পরিমাণ বের করতে বলে, তাহলে আমরা কি করব দেখো, T1 থেকে T2 এই যে I ডিটি, আমরা তখন কি করব, আমরা আইকে হচ্ছে ডিটি এর সাপেক্ষে তখন হচ্ছে যোগজীকরণ করব, তাহলে আমরা চার্জের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি করা লাগবে দেখো, আমাদের এখানে হচ্ছে যোগজীকরণ করা লাগবে। তাহলে এখান থেকে তুমি সূত্র কি জানো, তুমি বের করবা কি বলতো, তুমি বের করবা এই জায়গা থেকে হচ্ছে কিউ এর ভ্যালু। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু কতটুক হচ্ছে দেখো, এই যে এইদিকে হচ্ছে T1, এখানে হচ্ছে কত দেখো T2, তাহলে T1 থেকে T2, আর এখানে কতটুক দেখো I ডিটি, টি এর সাপেক্ষে আমরা হচ্ছে I কে যোগজীকরণ করব। এখন বলো T1 এর ভ্যালুটা কত সেকেন্ড, 3 সেকেন্ড, আর T2 এর ভ্যালুটা কত সেকেন্ড দেখো, 5 সেকেন্ড। I এর ভ্যালুটা কত দেখো তো, 5t স্কোয়ার প্লাস হচ্ছে কতটুক, প্লাস হচ্ছে 3t, তাহলে এত অ্যাম্পিয়ার। এটা আমরা কি করব, ডিটি এর সাপেক্ষে হচ্ছে যোগজীকরণ করব। এখন তুমি 5টাকে এখান থেকে বের করে নাও, তুমি চাইলে আলাদা আলাদা করতে পারো। তাহলে এখানে যদি 5টাকে বের করে নাও, তাহলে টি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করো, তাহলে যোগজীকরণ করো, তাহলে তুমি কি পাবা দেখো তো, টি কিউব ভাগ হচ্ছে 3 পাবা না? তাহলে টি কিউব ভাগ হচ্ছে 3, যেটা হচ্ছে কত থেকে, 5 থেকে 3 থেকে কত দূর পর্যন্ত, 5 পর্যন্ত। এখানে 3টা হচ্ছে কি দেখো, কনস্ট্যান্ট। তুমি যদি টি কে যোগজীকরণ করো, তাহলে টি স্কোয়ার ভাগ হচ্ছে কত পাবা দেখো, 2 পাবা। এখানে কত দেখো, এই যে 5, আপার লেভেলটা হচ্ছে 5 আর লোয়ার লেভেলটা কত দেখো, এই যে এটা হচ্ছে 3। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এবার কি বের করতে পারবো বলো এই জায়গা থেকে। তাহলে এখান থেকে তুমি 5 ভাগ 3 এই যে এই জায়গায় বসাইতে পারবা, চাইলে এই 3টা বের করতে পারো, আর যদি চাও তাহলে ওই 3টা ওখানে হচ্ছে কি রেখে দিতে পারো। তাহলে তুমি যদি এই জায়গায় 5 ভাগ 3 বের করে দাও, তাহলে টি কিউব আছে না, টি কিউবটা কত, 5 থেকে 3, তাহলে এখানে কত, 5 কিউব মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে 3 কিউব, প্লাস হচ্ছে 3, এখানে দেখো 3 এই জায়গায় হচ্ছে 2টা বের করে নাও আগের মতোই, তাহলে 2 তো ধ্রুবক এখানে, তাহলে এখানে তুমি কি করো দেখো, 3 ভাগ 2 করে নাও। তাহলে আমরা যদি এই জায়গা থেকে দেখো যে 3 ভাগ কত করি দেখো, 2 করি, তাহলে এখানে টি স্কোয়ার ছিল, তাহলে টি এর জায়গায় কত বসবো, 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস কত দেখো, মাইনাস 3 স্কোয়ার। তাহলে এই হিসাবটা কিভাবে হবে বলো, 5 ভাগ 3, তাহলে এখানে 5 কিউব সমান হচ্ছে 125, আর এই যে 3 কিউব মানে হচ্ছে কত দেখো, 27, প্লাস হচ্ছে 3 ভাগ কত দেখো 2, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর 3 স্কোয়ার মানে কতটুক দেখো, মানে হচ্ছে 9। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো দেখো, যে 5 ভাগ হচ্ছে 3 থাকলো আমাদের, আর এখান তুমি দেখো যে 125 থেকে 27 যদি বাদ দাও, তাহলে তুমি কত পাবা, 98 পাও না? দেখো, আর এখানে কি থাকে দেখো, এই জায়গা থেকে 3 ভাগ 2 আর 25 থেকে 9 বাদ, তাহলে এখান থাকে 3 ভাগ হচ্ছে কত দেখো 2, আর 25 থেকে যদি তুমি 9 বাদ দাও, তাহলে কত পাবা দেখো তো, তুমি এখানে পাবা 16। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি বলো, এই যে 98 কি 3 দিয়ে হচ্ছে ভাগ যায়, যায় না, তাহলে এখানে কত পাও এটা গুণ করলে, হিসাব করো তো একটু।
এটা 5টা থাকলো, 98কে যদি 3 দ্বারা ভাগ দাও তাহলে 99কে 3 দ্বারা ভাগ দিলে 33 পাইতা। তাহলে এটা হচ্ছে 32 পয়েন্ট হচ্ছে কত পাবা 67। তাহলে এটা হচ্ছে 3/2, তাহলে এটা 8, 3 8 কত দেখো তো 24। বলো যে এখানে যদি তুমি এটা গুণ করো তাহলে কত পাবা, এটা গুণ করে এটা যোগ করো, তাহলে 187 কত দেখো 33। ঠিক আছে, তাহলে 187.33। এত কি পেয়ে গেলে এটা তুমি দেখো, এই যে এত কুলম্ব চার্জের কথা বলছে, যে কত কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে, তাহলে এত কুলম্ব চার্জ প্রবাহিত হয়েছে। মনে করো এখান থেকে হচ্ছে 0 সেকেন্ড থেকে, মানে শুরুতে একদম চার্জ প্রবাহিত হতে শুরু করলো, তো কি করলো, যখন যখন সময়টা হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড থেকে তুমি গণনা শুরু করলে কত সেকেন্ড পর্যন্ত দেখো 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই যে মাঝে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের মধ্যে কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে এটার মধ্য দিয়ে, সেটা আমরা পেয়ে গেছি কত দেখো 187.33 কুলম্ব আমরা চার্জের পরিমাণটা পেয়ে গেছি। এটাই হচ্ছে অ্যান্সার। 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এইটা মনে করো একটা তার, যেই তারের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে দেখো 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই যে এই পাশ থেকে মনে করো যে এই পাশে যাচ্ছে কতটুকু বিদ্যুৎ, সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে। এই যে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, এইটা হচ্ছে দেওয়া আছে তোমাদের। বলা হচ্ছে পরিবাহীর প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রন 10⁻28টি। বলো তাহলে প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রন, এটার অর্থ কি বলতো, একক আয়তন না? এই যে প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এটার অর্থ হচ্ছে একক আয়তনে চার্জের সংখ্যা না, বা চার্জ বাহকের সংখ্যা না। তাহলে এই কথাটুকুর অর্থই হচ্ছে একক আয়তনে কিসের সংখ্যা দেখো, চার্জ বাহকের সংখ্যা, যে একক আয়তনে কতগুলা হচ্ছে চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে একক আয়তনে চার্জ বাহকের সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, এন দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এন এর ভ্যালু এখানে দেওয়া আছে। ইলেকট্রনের তাড়ন বেগ এবং প্রবাহ ঘনত্ব তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে এই ভ্যালুগুলো আমরা আগে বসাই নিই। তাহলে এখানে যদি দেখি আমরা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 এ ইকুয়াল টু কত 1 মিলিমিটার হচ্ছে স্কোয়ার। তো মিলিমিটার স্কোয়ারকে যদি তুমি মিটার স্কোয়ারে নাও তাহলে তোমাকে 10⁻6 দ্বারা গুণ দিতে হয়। তো 1 এর সাথে 10⁻6 গুণ দিলে আমরা 10⁻6ই পাবো। তাহলে 10⁻6 কি পেয়ে গেলাম দেখো মিটার স্কোয়ার। এখানে তড়িৎ প্রবাহ বলা আছে 10 অ্যাম্পিয়ার, তাহলে আই ইকুয়াল টু কত দেখো, আই ইকুয়াল টু কিন্তু বলা আছে তোমাকে এখানে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে আর কি দেওয়া আছে দেখো তো, এই যে এন এর ভ্যালুটা দেওয়া আছে না 10⁻28, তাহলে এন ইকুয়াল টু কতটুক দেখো 10⁻28টি, এটাও বলা আছে। আর কি লাগবে তোমার, তুমি সূত্র কি জানো বলো, তুমি সূত্র কি জানো, আই ইকুয়াল টু এন এ ভিই, এটা জানো না? তাহলে তোমার হচ্ছে প্রয়োজন দুইটার ভেতর যে কোনো একটা। তাহলে তুমি ইলেকট্রনের চার্জটা জানো, তাহলে ইলেকট্রনের চার্জ কত দেখো 1.6 ইন্টু 10⁻, কত 19 হচ্ছে কি কুলম্ব। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব কিসের ভ্যালু, আমরা বের করব হচ্ছে ভি এর ভ্যালু। তাহলে এখান থেকে দেখো যে আমরা জানি, তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা জানি আই ইকুয়াল টু কত দেখো, আই ইকুয়াল টু হচ্ছে এন এ ভিই। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব কি আসল দেখো তো, আমরা বের করব হচ্ছে ভি এর ভ্যালু। তাহলে ভি ইকুয়াল টু আই ভাগ কত হয়, এন এ ই হয় না? তাহলে আই এর ভ্যালুটা কতটুকু এখানে বলো, এই জায়গায় যদি দেখি তাহলে আই এর ভ্যালুটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার আছে। তাহলে এখানে তুমি হচ্ছে 10টা বসাই দাও। বলো এন এর ভ্যালুটা কত দেখো তো 10⁻28 না? এর ভ্যালুটা কত বলো 10⁻6, 1 মিলিমিটার স্কোয়ার ছিল। আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻, কত 19 কুলম্ব। তাহলে এইটা হিসাব করে দেখো যে তুমি এখান থেকে ভি এর ভ্যালুটা কত পাও। তাহলে এটাই হচ্ছে তোমার তাড়ন বেগ। 6.25 ইন্টু 10⁻3, এটা কত দেখো মিটার পার হচ্ছে সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে এটা যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে করতে যাই তাহলে আমরা কি করব দেখো তো, 10 স্কোয়ার দ্বারা হচ্ছে গুণ দিয়ে দেবো, 100 দ্বারা হচ্ছে গুণ দিয়ে দিলেই আমরা সেন্টিমিটার পার সেকেন্ডে হচ্ছে পেয়ে যাবো। ব্যাপার না, আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে হচ্ছে রাখি। এবং আবার তোমাকে বলছিল এই জায়গা থেকে দেখো যে শুধুমাত্র তোমাকে তাড়ন বেগ বের করতে বল নাই প্রশ্নে, প্রশ্নে কি বলছে দেখো তো, প্রবাহ ঘনত্বটাও হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে বলো যে আমরা প্রবাহ ঘনত্ব
জে ইকুয়াল টু আমরা কি জানতাম বলো? প্রবাহ ঘনত্ব জে ইকুয়াল টু তুমি কত জানো? এন ভিই না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিতই। তাহলে এখান থেকে দেখো যে এন এর ভ্যালু তো তুমি জানো, 10⁻, কত দেখো 28। ভি এর ভ্যালুটাও তুমি জানো, এই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 6.25 ইন্টু 10 ইনভার্স কত দেখো 3, আর ইলেকট্রনের চার্জটা কত দেখো 1.6 ইন্টু 10 ইনভার্স কত 19 হচ্ছে কুলম। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এইটা বের করি তাহলে এটা প্রবাহ ঘনত্ব আমরা পেয়ে যাব। প্রবাহ ঘনত্ব কত পাবো? দেখো যে আমরা পেয়ে গেলাম তাহলে কত, এটা 10⁻7। এটার একক কি ছিল মনে রাখতে বলছিলাম, অ্যাম্পিয়ার পার হচ্ছে মিটার স্কোয়ার, মনে আছে? তাহলে এই জায়গা থেকে দেখো 10⁻7 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এই জায়গা থেকে প্রবাহ ঘনত্ব পেয়ে গেলাম। কিন্তু চিত্র হতে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো যে 2, হচ্ছে 5, এটা একটা বিন্দু দেওয়া আছে। এখানে দেখো যে 5, কত দেখো 10, আরও একটা কি দেওয়া আছে দেখো, আরও একটা হচ্ছে বিন্দু দেওয়া আছে এখানে। তাহলে বিন্দু কয়টা দেখো তো? বিন্দু হচ্ছে 2টা। দেখো যে ওয়াই অক্ষ বরাবর আমাদের কারেন্ট দেওয়া আছে এবং এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে দেখো, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় দেওয়া আছে। এখন তোমাকে কি বের করতে বলছে দেখো, বলছে যে চিত্র হতে চার্জের পরিমাণটা কি করো তুমি, চার্জের পরিমাণটা হচ্ছে নির্ণয় করো। তাহলে চার্জের পরিমাণ যদি তুমি নির্ণয় করতে যাও তাহলে তুমি এখান থেকে দেখো যে এই বিন্দুটা যদি আমরা দেখি এখানে এই দিক বরাবর, তাহলে এই যে এই জায়গাটুকের ভ্যালু কতটুক দেখো তো, এইটুক হচ্ছে 2 না, এটা হচ্ছে 2। আবার তুমি যদি এই যে এইটুক দেখো তাহলে এইটুক হচ্ছে কতটুক দেখো, এইটুক হচ্ছে 5। এখন এই জায়গার কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই যে এই ভ্যালুটুক কতটুক দেখো তো, এই ভ্যালুটুক হচ্ছে 5। আর এখানে যেটুক আছে দেখো এই যে এই জায়গাটুক কতটুক দেখো, এইটুক হচ্ছে 10। এটাই তো নাকি আমাদেরকে বলছে যে চার্জের পরিমাণ নির্ণয় করো। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু আগে থেকে সূত্র জানতা যে আই ইকুয়াল টু কত দেখো, ডি কিউ ভাগ হচ্ছে ডিটি, এটা একটা জানতা। আবার জানতা কিউ ইকুয়াল টু কত দেখো, ইন্টিগ্রেশন অফ হচ্ছে কত আই ডিটি এর সাপেক্ষে আমরা আইকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো দেখো, আমরা হচ্ছে কারেন্ট পাবো। এখন তুমি বলো এই যে আইকে ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে কি, তুমি পুরো ক্ষেত্রফলটা বের করবে না? ডিটিকে যদি তুমি করো তাহলে এই যে কিউ ইকুয়াল টু তুমি কি জান দেখো তো, কিউ ইকুয়াল টু তুমি হচ্ছে আইটি জান না? বা তুমি যদি বলো যে এই যে আই ইকুয়াল টু আমরা যদি সূত্র দেখি তাহলে আমরা আই ইকুয়াল টু কত জানি, কিউ ভাগ টি। তাহলে এই জায়গা থেকে কিউ ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো তো, কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারবো না? তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তো এটা যদি দেখি তাহলে এই যে এই কিউটা কি হয়ে যাচ্ছে, আই এবং টি এটা মিলে যে ক্ষেত্রটা সৃষ্টি করতেছে, এই যে এই ক্ষেত্রফলের মানটাই হচ্ছে কিউ হয়ে যাচ্ছে না? তাহলে তোমাকে বের করতে হবে আসলে কি দেখো তো, তোমাকে বের করতে হবে এই যে এই ক্ষেত্রফলটুকা। তুমি যদি এই ক্ষেত্রফলটুকা বের করতে পারো তাহলে চিত্র হতে প্রবাহিত চার্জের পরিমাণটা তুমি হচ্ছে নির্ণয় করতে পারবা। তাহলে এখান থেকে দেখো যে আমরা জানি, আমরা কি লিখতে পারবো এই জায়গা থেকে দেখো যে আমরা জানি কিউ ইকুয়াল টু কত দেখো, কিউ ইকুয়াল টু আই ইন্টু কত দেখো তো, আই ইন্টু হচ্ছে ডিটি। এটার অর্থই হচ্ছে এরিয়া বের করা। এটার অর্থ কি বের করা দেখো, এটার অর্থ হচ্ছে এরিয়া বের করা। তাহলে এই যে এখান যদি আমরা আই ইন্টু ডিটি এটার এরিয়া দেখতে যাই তাহলে এটা একটা কি বলো, ট্রাফিজিয়াম না? বলো এটা একটা কি দেখো, এটা একটা হচ্ছে ট্রাফিজিয়াম। তো এই ট্রাফিজিয়ামটার আমরা হচ্ছে বিন্দুগুলা দিই, মনে করো এটা এ বিন্দু দিলাম, এটা হচ্ছে বি বিন্দু দিলাম, এইটা হচ্ছে আমরা সি বিন্দু দিলাম, আর এটা হচ্ছে আমরা কোন বিন্দু দিলাম দেখো, ডি বিন্দু। তাহলে আমরা কি জানি, হাফ ইন্টু হচ্ছে উচ্চতা। উচ্চতা কোনটুক বলতো, এই যে উচ্চতা হচ্ছে এইটুক, এ থেকে বি পর্যন্ত এইটুক হচ্ছে উচ্চতা তার। আর সমান্তরাল বাহু কোন দুটা দেখো, সমান্তরাল বাহু যদি দেখি আমরা তাহলে একটা হচ্ছে এসি
আর আরেকটা হচ্ছে কতটুকু দেখো, আরেকটা হচ্ছে বিডি। তাহলে এসি প্লাস হচ্ছে বিডি, তাহলে হাফ ইন্টু উচ্চতার ভ্যালুটা কত, এবি। এবি এর ভ্যালু কত, 5 থেকে 2 বাদ দেবো না আমরা, তাহলে 5 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমরা এবি এর ভ্যালুটা পাবো কত দেখো, 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। আর এই যে এসি প্লাস হচ্ছে বিডি, তাহলে এসি এর ভ্যালু হচ্ছে 5 আর বিডি এর ভ্যালু কত দেখো, বিডি এর ভ্যালুটা হচ্ছে 10 এখানে, তাহলে এইটা হচ্ছে 15। তাহলে এই জায়গা থেকে হাফ ইন্টু 3 ইন্টু কত দেখো তো, এইটা হচ্ছে 15, তাহলে 45 ভাগ কত হয়, 2 হয় না? তুমি যদি হিসেব করো তাহলে এইটা কত হয় দেখো, 45 ভাগ হচ্ছে কত দেখো 2 ইকুয়াল টু 22.5। তাহলে 22.5 কুলম্ব হচ্ছে কি এখানে প্রবাহিত চার্জের পরিমাণ। তাহলে আমাদের যদি এইভাবে এরকম চিত্র দেয়, তারপর যদি বলে যে প্রবাহিত চার্জের পরিমাণ কত নির্ণয় করো, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কি করবা, এভাবে তখন প্রবাহিত চার্জের পরিমাণটা হচ্ছে নির্ণয় করে ফেলবা। হয়েছে, দেখো এখানে আই ইকুয়াল টু দেওয়া আছে একটা ফাংশন, ঠিক আছে? দেখো 5t তা কত থেকে কত পর্যন্ত দেখো, 0 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। আবার হচ্ছে একটা টি স্কোয়ার দেওয়া আছে যেটা হচ্ছে 2 থেকে কত 3 পর্যন্ত, আর একটা হচ্ছে কত 4 দেওয়া আছে যেটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত। এখন বলতেছে যে প্রতি চক্রে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করো। প্রতি চক্রে প্রবাহিত চার্জের পরিমাণ নির্ণয় করা এর অর্থ তোমার সময়টা হচ্ছে কি বলতো, সময়টা হচ্ছে পর্যায়কালের সমান না? তাহলে তোমার কি লাগবে বলো, তোমার হচ্ছে এখানে কিন্তু পর্যায়কালটা হচ্ছে লাগবে। এখানে দেখো কম্পাঙ্কের ভ্যালু দেওয়া আছে 0.02 হার্জ, কম্পাঙ্কের ভ্যালু কত দেওয়া আছে, 0.02 হার্জ দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে 0. হলে বেশি হয়ে যায়, আমরা হচ্ছে কি করি 0.2 করে দিই। তাহলে এখানে কত দেখো, 0.2 হার্জ। তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে কত দেখো, কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0.2 হার্জ। তাহলে এই জায়গা থেকে তোমাকে বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা আগে কি করব দেখো তো, পর্যায়কালটা বের করে নেব না, আমাদের যেহেতু পর্যায়কালের সমান হচ্ছে সময় লাগবে সেহেতু। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু কত দেখো, 1 ভাগ হচ্ছে এফ। তাহলে 1 ভাগ কত দেখো, 0.2 ইকুয়াল টু কত পাইলা দেখো, পর্যায়কালটা হচ্ছে তুমি 5 সেকেন্ড পেয়ে গেলে। তাহলে একটা চক্র সম্পূর্ণ করতে কত সেকেন্ড সময় লাগে বলো, 5 সেকেন্ড। তাহলে 0 সেকেন্ড থেকে যদি শুরু করে তাহলে 5 সেকেন্ডে গিয়ে থামলে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পর্যায় হবে। এই যে দেখো 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আসছে, তাহলে এটা একটা কি হয়েছে, পূর্ণ পর্যায় হয়েছে। বোঝা গেছে? তাহলে এখানে এই যে আমরা যখন কিউ বের করতাম, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কত দেখতাম দেখো তো, ইন্টিগ্রেশন অফ টি, তাহলে ডিটি, তাহলে কত দূর পর্যন্ত, এই যে আমরা টি সময় পর্যন্ত হচ্ছে নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো যে আমরা এই যে এইটা হচ্ছে কত দূর পর্যন্ত নির্ণয় করব, দেখো আমরা হচ্ছে টি পর্যন্ত হচ্ছে নির্ণয় করব, মানে টি এর জন্য নির্ণয় করব, এতটুক সময় পর্যন্ত আমরা কি করব, এতটুক সময় পর্যন্ত হচ্ছে আমরা নির্ণয় করব। তো এখানে এই যে আই ইন্টু হচ্ছে ডিটি, আমাদের সরি কিউ ইকুয়াল টু কত দেখো তো, আই ইন্টু হচ্ছে ডিটি, এই আইটা কত দূর পর্যন্ত আমরা নির্ণয় করব, এই যে টি পর্যায়কাল পর্যন্ত, টি পর্যায়কাল পর্যন্ত হচ্ছে আমরা কি করব, এটা নির্ণয় করব। তো টি পর্যায়কাল পর্যন্ত যদি নির্ণয় করি তাহলে টি পর্যায়কালটা কত থেকে কত পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে না? 0 থেকে 5 আই ইন্টু হচ্ছে কত দেখো ডিটি। তাহলে পরের লাইনে তুমি কি লিখতে পারবা দেখো, 0 থেকে 5 তো একবারে ফাংশানে নাই, আমাদের আছে কত, 0 থেকে 2 আছে আগে। তাহলে 0 থেকে 2 এর জন্য আমরা আগে নিয়ে নেব। এই যে দেখো 0 থেকে কত দূর পর্যন্ত, 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত, 0 থেকে 2 এর পর্যন্ত ফাংশনটা কত দেখো 5t। তাহলে এখানে তুমি কত বসাও, 5tকে হচ্ছে তুমি 0 থেকে 2 পর্যন্ত এই যে যোগজীকরণ করো, প্লাস হচ্ছে এখান দেখো যে 2 থেকে আবার কত আছে দেখো তো, এই জায়গায় যদি দেখি আমরা তাহলে 2 থেকে হচ্ছে 3 পর্যন্ত পাচ্ছি। তাহলে এই যে 2 থেকে হচ্ছে 3 পর্যন্ত যোগজীকরণ করব, যেটার ফাংশনটা কত ছিল দেখো, যেটা ছিল শুধুমাত্র কত, শুধুমাত্র হচ্ছে টি। তাহলে টি অফ হচ্ছে ডিটি, প্লাস আবার হচ্ছে আমরা যোগজীকরণ করব 3 থেকে কত পর্যন্ত দেখো, 5 পর্যন্ত, যেটা কতটুক ছিল দেখো তো, 3 থেকে 5 পর্যন্ত যেটা ছিল 4 ফাংশনে। তাহলে এখানে কত দেখো 4 ডিটি। তাহলে এখানে তুমি বলো, এই যে এখানে 5টা আসলো আমাদের, এই যে 5t dt আছে না, তাহলে t কে যদি আমরা যোগজীকরণ করি তাহলে t স্কোয়ার ভাগ হচ্ছে কত পাবো, 2 পাবো, কত পর্যন্ত, 0 থেকে হচ্ছে 2 পর্যন্ত, প্লাস এখানে t যদি আমরা যোগজীকরণ করি, এখানে কত ছিল দেখো তো, এখানে t স্কোয়ার ছিল, t না, তাহলে
তাহলে এখানে আমাদের কত হবে দেখো তো, এই জায়গায় হচ্ছে টি স্কোয়ার হবে। তাহলে টি স্কোয়ারকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে আমরা কি পাবো দেখো, টি কিউব ভাগ হচ্ছে 3। তাহলে এইটার ফাংশনটা কত থেকে কত, 2 থেকে কত দূর পর্যন্ত দেখো, 2 থেকে হচ্ছে 3 পর্যন্ত, আর প্লাস হচ্ছে 4, আর এখানে কত থাকবে দেখো তো, 4 ইন্টু ডিটিকে যদি যোগজীকরণ করো টি থাকবে। তাহলে এটা কত, 3 থেকে কত দূর পর্যন্ত দেখো, 3 থেকে হচ্ছে 5 পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে 5 থাকলো, এখানে কত থাকবে, টি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার বসাও, আর নিচে হচ্ছে 2, আর এই যে 0 স্কোয়ার ভাগ 2 মানে তো 0। এখানে দেখো টি কিউব মানে হচ্ছে 3 কিউব ভাগ হচ্ছে কত দেখো 3, মাইনাস হচ্ছে লোয়ার লিমিট কত দেখো 2, তাহলে 2 কিউব ভাগ হচ্ছে কতটুক দেখো 3, প্লাস হচ্ছে 4 ইন্টু এই যে 5 মাইনাস কতটুক দেখো 5 মাইনাস হচ্ছে 3। তাহলে এই জায়গায় তুমি 5 রাখো, এই যে 2 স্কোয়ার ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে কতটুক দেখো 2, বোঝা গেল। আর প্লাস হচ্ছে যে 3 কিউব ভাগ 3 মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 কিউব ভাগ 3 মানে 8 ভাগ কত দেখো তো, 8 ভাগ হচ্ছে 3। তাহলে 9 মাইনাস 8 ভাগ 3 প্লাস 4 ইন্টু 5 থেকে 3 বাদ মানে হচ্ছে 2। তাহলে এখান থাকে কতটুক 10, প্লাস এখান দেখো তো 27 মাইনাস 8 সমান হচ্ছে কত হয়, তাহলে এই যে 19 ভাগ হচ্ছে কত দেখো, 19 ভাগ হচ্ছে 3, আর এইটা হচ্ছে কত 8, তাহলে এখান থাকে 18, 8 আর 8 তাহলে 3 6 18, তাহলে 6 পয়েন্ট হচ্ছে 33 এখানে। তাহলে এখানে 24 পয়েন্ট কত দেখো তো 33, তাহলে 24.33 তুমি কি পেয়ে গেলা দেখো, কুলম্ব পেয়ে গেলা। তাহলে এইটাই হচ্ছে চার্জের পরিমাণ। তাহলে এভাবে যদি ফাংশন থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে কি করব দেখো, এই যে এইভাবে চক্র করে হচ্ছে নিয়ে চলে আসবো আমরা। হয়েছে কি, যদি এরকম ফাংশন থাকে তাহলে এভাবে কি করবা, আলাদা আলাদা চক্র করে হচ্ছে নিয়ে চলে আসবো আগে, তারপর তখন কি সমাধান করব। দেখো এখন আমরা নতুন টপিকে যাব সম্পূর্ণ, সেটা হচ্ছে জুলের কি দেখো, তাপীয় ক্রিয়া। ঠিক আছে, কিসের কথা বলতেছি আমরা, জুলের তাপীয় ক্রিয়া। তো জুলের তাপীয় ক্রিয়াটা কি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে বাহিত তড়িৎ শক্তির কিছু অংশ পরিবাহীর রোধ অতিক্রম করার কাজে ব্যয় হয়। তো এই যে মনে করো যে এইটা একটা রোধ, তো এই রোধের তাহলে এই যে এই পরিবাহীর মধ্য দিয়ে মনে করো তড়িৎ প্রবাহিত হচ্ছে আই, তো এই যে এই আর রোধের উপর মধ্য দিয়ে যদি যায় তাহলে এই যে এই রোধটা পার হওয়ার সময় এই যে অতিক্রম করার সময় কি শক্তি, কিছু শক্তির কিছু অংশ কি হবে, কাজে ব্যয় হবে, বুঝতে পারছো। তো এই বাহিত শক্তি পরিবাহিতে তাপ শক্তি রূপে রূপান্তরিত হয়। তো এই শক্তিটা কি হয়, এখানে হচ্ছে তাপ শক্তি রূপে হচ্ছে রূপান্তরিত হয়। তো এই প্রক্রিয়াকে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বলা হয়। তো এখানে কি হচ্ছে, এটাই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, যে যখন কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ যায় তখন রোধে বাধাগ্রস্ত হওয়ার কারণে এখানে কিছু তাপ উৎপন্ন হয়, আর এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। তো এটা কতটুকু হয় উৎপন্ন সেটা হচ্ছে আমরা এখন দেখব। এই যে জুলের সূত্রটা হচ্ছে নিয়ে আসবো। তো প্রথম সূত্রটাকে বলা হয় জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্রটাকে বলা হয় তড়িৎ প্রবাহের সূত্র। তো তড়িৎ প্রবাহের সূত্রে কি বলতেছে দেখো, পরিবাহীর রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে, মানে হচ্ছে আর আর টি এই দুটা হচ্ছে কি দেখো তো কনস্ট্যান্ট, বলেই দিছে তোমাকে যে এই দুটা যখন কনস্ট্যান্ট থাকবে, প্রথম সূত্রে বলছে যে আর এবং টি যখন কনস্ট্যান্ট, উৎপন্ন তাপ, যে তাপটা উৎপন্ন হবে, মনে করো এইটা একটা পরিবাহী, তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে। তো এই যে তড়িৎ প্রবাহের সময় এই যে এখানে যে তাপটা উৎপন্ন হবে, ঠিক আছে, আর এবং টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে এখানে যে তাপটা উৎপন্ন হবে এই তাপটা হচ্ছে প্রবাহকালের বর্গের সমানুপাতিক। প্রবাহকালের বর্গের সমানুপাতিক মানে কি দেখো, এইচ সমানুপাতিক হচ্ছে আই স্কোয়ার, বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে তার কি, এটাই হচ্ছে তার প্রবাহকালের প্রথম সূত্র। অর্থাৎ তুমি এখান থেকে কি বুঝলা, যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কত পরিমাণ, আই পরিমাণ। তো এই প্রবাহ এই পরিবাহীটার রোধ এবং এই যে তুমি হচ্ছে কাল, এই যে সময়কাল প্রবাহকাল, এটা হচ্ছে তোমাকে কনস্ট্যান্ট রাখতে বলছে। তাহলে এর উৎপাদিত তাপটা হবে কি, এর উৎপাদিত তাপটা হবে এর প্রবাহকালের বর্গের সমানুপাতিক। তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার, এটা আমরা একটা পাইলাম। দ্বিতীয় সূত্রটা বলা হচ্ছে রোধের সূত্র।
দ্বিতীয় সূত্রটাকে কিসের সূত্র বলছে দেখো, রোধের সূত্র। রোধের সূত্র কি, পরিবাহীর তড়িৎ প্রবাহ ও প্রবাহকাল ধ্রুব থাকলে। এবার বলতেছে যে এইটা যদি একটা পরিবাহী হয় তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, এই যে এই তড়িৎ প্রবাহ এবং হচ্ছে প্রবাহকাল, এই দুটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তড়িৎ প্রবাহ এবং প্রবাহকাল এই দুটাকে কি বলা হচ্ছে দেখো, কনস্ট্যান্ট। তাহলে এই দুটা যদি ধ্রুব থাকে তাহলে এর উপর উৎপন্ন তাপ, তাহলে এখানে যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কত পরিমাণ, এইচ পরিমাণ, সেটা হচ্ছে রোধের সমানুপাতিক হবে। অর্থাৎ এখান তোমাকে বলে দিচ্ছে যে এইচ সমানুপাতিক হচ্ছে কত দেখো তো, এইচ সমানুপাতিক হচ্ছে আর। এটা হচ্ছে কয় নম্বর সূত্র, এটা হচ্ছে রোধের হচ্ছে দ্বিতীয় সূত্র, মানে রোধের সূত্র এর জুলের তাপীয় ক্রিয়ার হচ্ছে কত, 2 নম্বর সূত্র। তৃতীয় সূত্রে বলা হচ্ছে প্রবাহকালের সূত্র। কিসের সূত্র দেখো, এটা তৃতীয় সূত্রটাকে বলা হচ্ছে প্রবাহকালের সূত্র। তো প্রবাহকালের সূত্রে কি বলা হচ্ছে, তড়িৎ প্রবাহ ও রোধ ধ্রুব থাকলে, তাহলে এটা যদি একটা পরিবাহী হয় তাহলে এর মধ্য দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ, এই যে আই এবং হচ্ছে আর, এই দুটা যদি কনস্ট্যান্ট থাকে, বলা হচ্ছে যে এই দুটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে উৎপন্ন তাপ, এই পরিবাহিতে উৎপন্ন তাপটা হবে প্রবাহ কালের হচ্ছে সমানুপাতিক। এইচ সমানুপাতিক কত দেখো, এইচ সমানুপাতিক হচ্ছে টি। তাহলে এইটাকে আমরা কয় নম্বর ধরি দেখো, এটাকে আমরা হচ্ছে মনে করো 3 নম্বর ধরলাম। বুঝতে পারছো কি, তাহলে এইটাকে আমরা 3 নম্বর ধরলাম। তো আমরা যে সমীকরণগুলো পাইলাম যে 1, 2 ও হচ্ছে কত দেখো তো 3, তাহলে 1, 2 ও 3 হতে আমরা হচ্ছে কি কি লিখতে পারবো দেখো। তাহলে 1 এ আমরা পাইছি এইচ সমানুপাতিক আই স্কোয়ার, 2 এ পাইছি এইচ সমানুপাতিক আর, 3 এ পাইছি এইচ সমানুপাতিক হচ্ছে টি। তাহলে একসাথে আমরা লিখতে পারবো না, এইচ সমানুপাতিক আই স্কোয়ার কত দেখো আর টি, এটা আমরা লিখতে পারি। একসাথে আমরা কি লিখতে পারি, এইচ সমানুপাতিক হচ্ছে আই স্কোয়ার আর টি। তো এইচ সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে, সেটা হচ্ছে কে ইন্টু হচ্ছে কত আই স্কোয়ার হচ্ছে আর টি। তো কে এর ভ্যালু যদি 1 হয়, এখানে ধরে দাও যে কে এর ভ্যালু যদি কত হয় দেখো 1 হয়, তাহলে এখানে থাকবে কত দেখো তো, এইচ সমানুপাতিক সমান হচ্ছে কত আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে আমরা একটা উৎপাদিত তাপের পরিমাণ নির্ণয়ের হচ্ছে সূত্র পেয়ে গেলাম। তাহলে কতটুকু তাপ উৎপন্ন হবে, এই যে এটা যদি বের করতে বলে তাহলে আমাদের কি কি লাগবে দেখো, আই এর ভ্যালু লাগবে, আর এর ভ্যালু লাগবে, টি এর ভ্যালু লাগবে। তাহলে এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই তিনটা থেকে কতটুকু তাপ উৎপন্ন হবে, এই যে এই উৎপন্ন তাপটা হচ্ছে আমরা পেয়ে যাব। বোঝা গেছে কি, তাহলে এই উৎপন্ন তাপটা তখন কি, এই উৎপন্ন তাপটা হচ্ছে আমরা পেয়ে যাব। এখন এই উৎপন্ন তাপটা তো বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন কাজে হচ্ছে ব্যয় হইতে পারে। এটা মনে করো যে তোমার হচ্ছে এই যে এই উৎপাদিত তাপটা, মনে করো যে একটা হচ্ছে এই পরিবাহীটা মনে করো একটা পাত্রের ভেতরে রাখলা, যেই পাত্রে হচ্ছে কি আছে দেখো, পানি আছে। কতটুক পানি আছে, মনে করো এম কেজি হচ্ছে পানি আছে। তো তুমি যখন এটা এর পাত্রের মধ্যে ডুবাবা তখন এই যে এই পানির তাপমাত্রাটা বৃদ্ধি পাবে না, কতটুক বৃদ্ধি পাইলো, মনে করো ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পাইলো। তাহলে এখানে এই তাপটাই কি হয়েছে, পানিতে চলে আসে নাই, এই তাপটাই কোথায় চলে আসছে দেখো, এই তাপটাই হচ্ছে পানিতে চলে আসছে। তাহলে এই জায়গা থেকে তখন তুমি কি লিখতে পারবা, এইচ ইকুয়াল টু এই যে দেখো তো আই স্কোয়ার আর টি লিখলা না, এই আই স্কোয়ার আর টি এই তাপটাই তোমার কাতি এখানে চলে যাচ্ছে দেখো, কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা, এটাতে পরিণত হচ্ছে। অর্থাৎ এই তাপ, যতটুকু তাপ উৎপন্ন হয়েছিল পরিবাহীতে, ওই তাপটুকাই কাতি চলে গেছে দেখো এই পানির মধ্যে চলে গেছে। তাহলে এইচ ইকুয়াল টু কত দেখো, কিউ। তাহলে এইচ ইকুয়াল টু কত লিখতে পারবা, আই স্কোয়ার আর টি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু লেখা যায় কত দেখো, এম এস কতটুক, এম এস হচ্ছে ডেল থিটা। তাহলে এই যে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু এম এস ডেল থিটা, এভাবেও হচ্ছে আমরা সূত্র ইউজ করতে পারবো। যদি বলে তোমাকে যে এই যে একটা দেখা যাচ্ছে পানি দিয়ে দিল, যে পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে বা তেলের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, এরকম যখন তোমাকে হচ্ছে বের করতে বলবে তখন তুমি এই যে এই সূত্রগুলো হচ্ছে ইউজ করতে পারবা। ঠিক আছে, এগুলো থেকে আমরা কিন্তু আরও সূত্র নিয়ে আসতে পারি। দেখো এইচ ইকুয়াল টু কত, আই স্কোয়ার হচ্ছে আর টি না, দেখো তো আই ইন্টু এই যে এখানে আই আর ইন্টু হচ্ছে টি লেখা যায় না, তাহলে আই এখানে দেখো তো যে তুমি আই আরকে কত লিখতে পারবা, ভি লিখতে পারবা না, তাহলে ভি টি। তাহলে এই যে ভি ইন্টু আই ইন্টু কত টি, এটাও কিন্তু লেখা যায়। এখন দেখো আই ভি বা ভি আই এটাকে কি লেখা যায় দেখো তো, পিটি লেখা যায় একসাথে। তাহলে তুমি এইচ ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো, এইচ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু কত দেখো তো, ইকুয়াল টু হচ্ছে ভি আই টি, এটা লিখতে পারো। ইকুয়াল টু কত লেখা যায় দেখো, ইকুয়াল টু হচ্ছে পিটি লেখা যায়।
ঠিক আছে। এখন এই যে এই সূত্রগুলো যে পাইলাম, এগুলা তুমি কোথায় কাজে লাগাতে পারবা? এই যে এই সূত্রগুলা। এখন এই তাপটা যদি মনে করো যে এই তাপটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে, যদি তুমি মনে করো যে এই তাপটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে, তাহলে ইকে ইকুয়াল টু কত? হাফ এমভি স্কোয়ার না? তাহলে এরকম যদি হয়, তাহলে হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু তুমি তখন এই এইচ লিখতে পারবা। যদি মনে করো যে না, এটা হচ্ছে বিভব শক্তিতে কনভার্ট হয়েছে, তখন তুমি কি করতে পারবা দেখো, তখন তুমি এই যে ইপি ইকুয়াল টু এই যে এমজিএইচ, তো এমজিএইচ ইকুয়াল টু তখন তুমি কত লিখতে পারবা? এইচ লিখতে পারবা। যদি মনে করো যে না, এটা হচ্ছে কোনো পানির বা কোনো তরলের হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করছে, তরলে তুমি রাখছো, এই তাপটা তরলকে দিয়ে দিচ্ছে, তখন তুমি কি করতে পারবা দেখো, এই যে এম এস ডেল থিটা এইচ ইকুয়াল টু এই যে এই জায়গা থেকে তখন এগুলা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। এটাই হচ্ছে মূলত। এ বলো ঝামেলা আছে এগুলো তার? তাপের যান্ত্রিক সমতা। তো তাপের যান্ত্রিক সমতা জানতে গেলে আমাদের হচ্ছে ক্যালোরি সম্পর্কে আগে জানতে হবে যে ক্যালোরিটা কি। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি বলা হয়। তাহলে কতটুক তাপ দেখো তো, পানি 1 গ্রাম, মনে করো এটা একটা পাত্র, এই পাত্র হচ্ছে তুমি কতটুক পানি নিছো, এই পাত্রে হচ্ছে তুমি 1 গ্রাম পানি নিছো, এটার তাপমাত্রা তুমি হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বৃদ্ধি করবা। তো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এই যে যতটুকু এখানে হচ্ছে তাপের প্রয়োজন হবে, এই তাপটাকে সে কি বলতেছে, কি বলা হচ্ছে দেখো, 1 ক্যালোরি। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে যান্ত্রিক সমতা বলা হয়। আবার কি বলা হচ্ছে যে একক তাপ উৎপন্ন করতে, ঠিক আছে, এবার দেখো, একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয় দেখো, যান্ত্রিক সমতা হচ্ছে বলা হয়। তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে যান্ত্রিক সমতা। তো জুল, এই যে জুলকে আমরা মনে করো যে দ্বারা প্রকাশ করলাম, আর ক্যালোরি আছে না, তো এই যে দেখো এই ক্যালোরিকে কি দ্বারা প্রকাশ করলাম দেখো, ক্যালোরিকে হচ্ছে CAL, এটা। তাহলে এখন তুমি দেখো এই জায়গা থেকে যে এইচ ক্যালোরি সমান হচ্ছে মনে করো যে ডাব্লু জুল। এইচ ক্যালোরি সমান হচ্ছে কত জুল? ডাব্লু জুল। তাহলে দেখো তো 1 ক্যালোরি সমান হচ্ছে তুমি কি লিখতে পারবা? ডাব্লু ভাগ এইচ জুল লিখতে পারবা। তো এইটা এখন যদি একক দেখো, তাহলে তুমি এই জায়গা থেকে কি পেয়ে গেলা যে ডাব্লু ভাগ এইচ জুল, এটা হচ্ছে কত? 1 ক্যালোরিতে, তাহলে জুল পার ক্যালোরি। তাহলে এই জায়গা থেকে এটাকে আমরা কি বলতেছি? যান্ত্রিক হচ্ছে সমতা বলতেছি। তাহলে এই জায়গা থেকে দেখো যে যান্ত্রিক সমতা, এটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে যান্ত্রিক সমতা যে ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? ডাব্লু ভাগ কত দেখো, ডাব্লু ভাগ এইচ। এই সূত্রটা মুখস্থ করবা। এটা হচ্ছে ইন্টারে লাগে নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে এই সূত্র দিয়ে অনেকগুলাই হচ্ছে ম্যাথ করানো হবে। যে জে ইকুয়াল টু কতটুক দেখো, জে ইকুয়াল টু হচ্ছে ডাব্লু ভাগ এইচ। তো এই যে এই ডাব্লু ভাগ এইচ এর ভ্যালুটা তুমি দেখতেছো না, জে ইকুয়াল টু ডাব্লু ভাগ এইচ দেখলা না? এই যে এইটা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এটার ভ্যালুটা পাইছে হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। তাহলে এটা কিসের মাধ্যমে পাইছে দেখো, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে। তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায় এটা কত দেখো, 4 পয়েন্ট হচ্ছে কত জুল, 4 পয়েন্ট হচ্ছে 2 জুল। তাহলে এই জায়গা থেকেই তখন কি আসছে, জে ইকুয়াল টু কত দেখো, 4.2 জুল পার হচ্ছে কত, জুল পার হচ্ছে ক্যালোরি। 4.2 জুল পার হচ্ছে কত, ক্যালোরি। তাহলে এই জায়গা থেকে দেখো জে ইকুয়াল টু কত, 4 পয়েন্ট হচ্ছে 2, ঠিক আছে, জুল উপরে, আর ক্যালোরি কোথায় দেখো, নিচে। তো ক্যালোরি যদি এ পাশে নিয়ে চলে আসি, তাহলে 1 ক্যালোরি সমান কত থাকবে দেখো, 4 পয়েন্ট কত হবে, 4 পয়েন্ট হচ্ছে 2 জুল হবে। এই জায়গা থেকে তখন কি আসছে দেখো, যে 1 ক্যালোরি সমান কতটুক দেখো, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, ঠিক আছে। তাহলে এটাও মুখস্থ রাখবা যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। আর এখানে হচ্ছে এই যে এই জিনিসটা বুঝে নাও যে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলি দেখো, 1 ক্যালোরি
বলে থাকি।